গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ইন্ডিয়ান পলিটির উপর একটা ক্লাস নেব। সবার প্রথমে ইন্ডিয়ান পলিটির যে চ্যাপ্টারটা আমরা পড়ব সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। দ্য কনস্টিটিউশন এই শব্দটাকে আমরা ভালো করে বুঝব। তার আগে কনস্টিটিউশন ইজ দ্য বুক অফ ল। কনস্টিটিউশন হচ্ছে একটা বুক অফ ল, রুলস অ্যান্ড রেগুলেশনস, যার দ্বারা কিনা একটি রাষ্ট্রকে পরিকল্পিতভাবে অ্যাডমিনিস্টার করা যায়। A book of law through or a book of rules and regulations through which a country can be administered properly. This is known as constitution. এখন কনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক সেটাকে আমরা ভালো করে বুঝবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার অফ ইন্ডিয়ান পলিটি। The Constitution of India is the supreme law of India. It lays down the framework defining fundamental political principles and establishes the structure, procedures, powers and duties of government institutions. The Indian Constitution is the world's longest written constitution. In its current form, it has a preamble, 25 parts with 448 articles, 12 schedules and 105 amendments. Historical background. এবার আমরা দেখে নেব কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন যে উদ্ভব হয়েছে তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কী, এটা আমরা ভালো করে বুঝবো। ঠিক আছে, ভালো করে শুনবে তোমরা আমি কি বলছি। The British government started regulating the affairs of India through a series of acts, but their constitutional reforms were not genuinely guided towards ensuring responsible governance in India. ব্রিটিশরাই কনস্টিটিউশন এনেছিল, বাট ব্রিটিশদের উদ্দেশ্য এটা ছিল না যে ভারতকে একটা রেসপন্সিবল গভর্নেন্স দেওয়া। ব্রিটিশরা তো চেয়েছিল, ব্রিটিশরা কনস্টিটিউশন এনেছিল তাদের ব্রিটেনের পার্লিয়ামেন্ট ব্রিটেনের ইন্টারেস্টে। ঠিক আছে, না ব্রিটিশ ক্রাউনের ইন্টারেস্টে, কথায় বলতে গেলে ব্রিটিশ ক্রাউনের ইন্টারেস্টে ওরা ভারতের সংবিধানের পতন ঘটিয়েছিল, সংবিধান এনেছিল ভারতে। তো ওরা ভারতের সংবিধান এনেছিল ব্রিটিশ ক্রাউনের স্বার্থে, ভারতীয়দের স্বার্থে নয়। Their basic purpose was to control the Indian administration through the office of Governor General or Viceroy. বেসিক পারপাস অফ কন্ট্রোলার যে থাকবে, যে সবার হেড থাকবে, সে হবে আইদার একজন গভর্নর জেনারেল or Viceroy. In this process, the British government never tried to dilute the authoritative position of Governor General. ব্রিটিশ গভর্নমেন্ট কোনোদিনও সচেষ্ট হয়নি কী করতে, ডাইলিউট করতে। যে গভর্নর জেনারেলের যে পোস্টটা যে একটা অথরিটেটিভ পজিশন, গভর্নর জেনারেলের উপরেও যদি কেউ একজন শাসন করবার মতো কেউ থাকতো তাহলে হয়তো এই যে শাসনতন্ত্রটা আরেকটু ভালো হতো।
এই বিষয়ে ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু কোনোদিনও সচেষ্ট হননি। ব্রিটিশ গভর্নমেন্ট the pro the provisions inserted through these acts aimed at weakening our national struggle. ব্রিটিশরা কনস্টিটিউশনের বিভিন্ন সময় বিভিন্ন অ্যামেন্ডমেন্ট এনেছে, বিভিন্ন সময় বিভিন্ন ল পাস করেছে এই গভর্নর জেনারেলের মাধ্যমে। সেটা সব কিছুই ছিল আমাদের যে ন্যাশনাল, যে ভারতীয়দের যে ন্যাশনাল মুভমেন্ট রয়েছে, ন্যাশনাল স্ট্রাগল ফর ফ্রিডম রয়েছে, সেটাকে অবদমিত করবার জন্য, সেটাকে আটকানোর জন্যে। ভারতীয়দের সোশ্যাল ওয়েলফেয়ারের স্বার্থে নয়, ভারতীয়রা যে ফ্রিডম স্ট্রাগল করছিল, সেই ফ্রিডম স্ট্রাগলকে আটকানোর জন্য, অবরোধ করবার জন্য। But at the same time, these acts contained an amalgamation of various provisions that led to the foundation of our present Indian Constitution. Some of the major acts and their details are given as under: Regulating Act 1773. সবার প্রথমে আমরা যদি রেগুলেটিং অ্যাক্ট 1773 কথা যদি আমরা উল্লেখ করে থাকি, তাহলে আমরা দেখব this act was the first step in the direction of the consolidation of British rule and centralization of British administration in India. এটাই হচ্ছে প্রথম কনসলিডেশন অফ ব্রিটিশ রুল, এই যে একটা, এবং সেন্ট্রালাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশনকে যে কেন্দ্রীকরণ করার যে প্রচেষ্টা, এই অ্যাক্টের মাধ্যমেই কিন্তু প্রথম সেটা হয়েছিল। রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, মনে রাখবে সেটা, রেগুলেটিং অ্যাক্ট অফ 1773. The Governor of Bengal was made the Governor General of the Company in India, and the governors of Madras and Bombay were subordinate to him. The first Governor General was Lord Warren Hastings. The Supreme Court was established at Fort William, Calcutta, as the apex court in 1774. গভর্নর জেনারেল ছিলেন তখনকে লর্ড ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, এটা তো তোমরা একটু মনে রাখবে। আর আর প্রথম সুপ্রিম কোর্ট যে এস্টাবলিশড হয়েছিল ফোর্ট উইলিয়ামে। ফোর্ট উইলিয়াম কোথায় অবস্থিত? ক্যালকাটাতে অবস্থিত, অর্থাৎ বর্তমান কলকাতাতে অবস্থিত। কবে সেটা ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট এস্টাবলিশ হয়েছিল? 1774-এ। 1773-তে রেগুলেটিং অ্যাক্ট আসে। রেগুলেটিং অ্যাক্ট আসবার পরে 1774-এ ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট এস্টাবলিশড হয়। এটা তোমরা মনে রাখবে। এবং কি, গভর্নর অফ বেঙ্গল ওয়াজ মেড অ্যাজ দ্য গভর্নর জেনারেল অফ দ্য কোম্পানি ইন ইন্ডিয়া, মানে গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল বানিয়ে দেওয়া হয়েছে। মানে গভর্নর তো বোম্বেতেও ছিল, গভর্নর অফ মাদ্রাস ছিল, গভর্নর অফ বোম্বে ছিল। গভর্নর অফ বোম্বে এবং গভর্নর অফ মাদ্রাস ওয়ার দ্য সাবঅর্ডিনেট টু গভর্নর জেনারেল অফ বেঙ্গল, দ্যাট ইজ ওয়ারেন হেস্টিংস। গভর্নর অফ বোম্বেতে যিনি ছিলেন এবং গভর্নর অফ মাদ্রাস যিনি ছিলেন, তারা সবাই তারা দুজনেই কাজ করবে কার আন্ডারে? ওয়ারেন হেস্টিংসের আন্ডারে। এটা বলা হয়েছে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773-তে। বোঝা গেল? এরপর হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784. It was introduced to remove the drawbacks of the Regulating Act of 1773. রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 যা কিছু লিমিটেশন ছিল, যা কিছু ড্রব্যাক ছিল, সব কিছু সেই ড্রব্যাকগুলোকে মেটাবার জন্য, ওভারকাম করবার জন্য এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট আনা হয় 1784 সালে।
It was named after the then Prime Minister of Britain, William Pitt. উইলিয়াম পিট তো তখন ছিলেন ব্রিটেনের প্রাইম মিনিস্টার। ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিলেন তৎকালীন ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিলেন উইলিয়াম পিট। উইলিয়াম পিটের নামে এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট আনা হয়। ইট প্লেসড দ্য ইন্ডিয়ান অ্যাফেয়ার্স আন্ডার দ্য ডিরেক্ট কন্ট্রোল অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। ইন্ডিয়ান অ্যাফেয়ার যা কিছু ছিল সেটাকে ডিরেক্ট কন্ট্রোলে আনা হয় ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে। ইট ক্রিয়েটেড এ নিউ বডি কল্ড বোর্ড অফ কন্ট্রোল ফর ম্যানেজিং দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স। বোর্ড অফ কন্ট্রোল নামে একটা নতুন বডি, একটা নতুন সংস্থা তৈরি করা হয় ফর ম্যানেজিং দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স। ম্যানেজ করবার জন্য কি পলিটিক্যাল অ্যাফেয়ার্সগুলোকে, ভারতে যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স আছে সব কিছুকে বোর্ড অফ কন্ট্রোল ম্যানেজ করবে। একটা নতুন বডি তৈরি করা হয়, ঠিক আছে, আর্টিফিশিয়াল বডি বেসিক্যালি। চার্টার অ্যাক্ট, তারপর আমরা রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 পড়লাম, ঠিক আছে। আমরা রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 পড়লাম, তারপর পড়লাম আমরা কি পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। তারপর আমরা পড়ছি চার্টার অ্যাক্ট অফ 1833। It is also known as the Sant Helena Act 1833। এটাকে সেন্ট হেলেনা অ্যাক্টও বলা হয়, 1833 সেন্ট হেলেনা অ্যাক্ট। The beginning of constitution making during the British rule in India is found in this act। এখান থেকেই কিন্তু বিগিনিং অফ কনস্টিটিউশন মেকিং এখান থেকেই কিন্তু শুরু হয়েছিল এই চার্টার অ্যাক্ট অফ 1833 অথবা সেন্ট হেলেনা অ্যাক্ট অফ 1833। It made Governor General of Bengal as the Governor General of India, and all civil and military powers were vested in him। গভর্নর জেনারেল অফ বেঙ্গলের হাতে সমস্ত সিভিল অ্যান্ড মিলিটারি পাওয়ার্স ভেস্ট করা হয়। মানে যত মিলিটারি পাওয়ার আছে, সিভিল পাওয়ার আছে, সমস্ত কিছুই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া দেখবেন। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যিনি ক্যালকাটাতে বসে আছেন। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ লর্ড উইলিয়াম বেন্টিং। মনে রাখবে, প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। দ্য গভর্নমেন্ট অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস ওয়ার ডিপ্রাইভড অফ দ্য লেজিসলেটিভ পাওয়ার্স। গভর্নর অফ বোম্বে এবং মাদ্রাস লেজিসলেটিভ পাওয়ার থেকে বঞ্চিত হন। লেজিসলেটিভ পাওয়ারও থাকবে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়ার হস্তে। ব্রিটিশ কনসলিডেশন, এরপরে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ব্রিটিশ কলোনাইজেশন অফ ইন্ডিয়া ওয়াজ লিগালাইজড বাই দিস অ্যাক্ট। These ended the activities of the East India Company as a commercial body, and it became a purely administrative body। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কমার্শিয়াল বডির মর্যাদা থেকে সরিয়ে একটা পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি করে দেওয়া হয়, কারণ এটা দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল সেই সময়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল সেই সময়। সেই জন্য এই পদক্ষেপটি নেওয়া হয় যে কমার্শিয়াল বডি আর থাকবে না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি করে দেওয়া হবে, পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। পিওরলি শব্দটা আমি উচ্চারণ করছি, purely administrative body। It attempted to introduce the open competition for selection of the civil servants. However, this provision was negated। এই অ্যাটেম্পটে এই চার্টার অ্যাক্ট অফ 1833 বলা হয়েছিল প্রথম সিভিল সার্ভিসে এক্সামিনেশন প্রবর্তন করবার কথা, কিন্তু পরবর্তীকালে সেটাকে এই প্রভিশনটাকে বাতিল করে দেওয়া হয়। বোঝা গেল? তারপর হচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1853।
তারপর আরেকটা চার্টার অ্যাক্ট, এটা হচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1853। The legislative and executive functions of the Governor General's Council were separated by this act. Legislative এবং executive functions of the Governor General's Council were separated by this act. মানে অর্থাৎ গভর্নর জেনারেল জেনারেল অফ ইন্ডিয়ার যে কাউন্সিল ছিল, যে পরিষদের যে লেজিসলেটিভ একটা ডিপার্টমেন্ট করে দেওয়া হয় এবং এক্সিকিউটিভে আলাদা ডিপার্টমেন্ট করে দেওয়া হয়। লেজিসলেটিভ ডিপার্টমেন্ট লেজিসলেটিভ সিদ্ধান্তগুলো নেবে, লেজিসলেটিভ সংক্রান্ত, আর এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ সংক্রান্ত সিদ্ধান্তগুলো নেবে। It introduced a system of open competition. As the basis for the recruitment of civil servants of the company. Accordingly, the Macaulay Committee on the Indian Civil Service was appointed in 1854. It introduced for the first time local representation in Indian of the Central Legislative Council. এই অ্যাক্টের মাধ্যমে একটা ওপেন কম্পিটিশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ সিভিল সার্ভেন্ট, মানে সিভিল সার্ভিস এক্সামিনেশনটাকে একটা ওপেন কম্পিটিশন করে দেওয়া হয় অল ওভার ইন্ডিয়া। যে কেউ অল ওভার ইন্ডিয়াতে, যে কোনো ইন্ডিয়ান হোক, নন ইন্ডিয়ানস হোক, সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে পারবে, বসে কম্পিটিশনের মাধ্যমে সিভিল সার্ভেন্ট হতে পারবে। ঠিক আছে, তারপর হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। আচ্ছা, এখনও পর্যন্ত আমরা কী পড়লাম? রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, ইস্ট ইন্ডিয়া অ্যাক্ট 1784, চার্টার অ্যাক্ট অফ 1833, চার্টার অ্যাক্ট অফ 1853। দেখো, ওটা মনে রাখা খুব সহজ। চার্টার অ্যাক্ট অফ 1833 সঙ্গে 20 যোগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1853। তারপরে আমরা পড়বো চার্টার অ্যাক্ট অফ 1853, পরে আমরা পড়বো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। আচ্ছা, চার্টার অ্যাক্ট অফ 1833 কী বলে? সেন্ট হেলেনা অ্যাক্ট 1833। চার্টার অ্যাক্ট অফ 1833কে বলা হয় সেন্ট হেলেনা অ্যাক্ট 1833। বোঝা গেল? সেন্ট হেলেনা অ্যাক্ট 1833 ইজ অলসো নোন এজ চার্টার অ্যাক্ট অফ 1833। এবার আমরা পড়বো চার্টার অ্যাক্ট অফ 1853 পরে যেই অ্যাক্টটা এলো সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। The act transferred the government, territories and revenue of India from East India Company to the British Crown. এই একটা ট্রান্সফার করলো গভর্নমেন্ট, টেরিটরিজ অ্যান্ড রেভিনিউ অফ ইন্ডিয়া ফ্রম ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু দ্য ব্রিটিশ ক্রাউন। এর মাধ্যমে সমস্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা সকল অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ছিল, লেজিসলেটিভ পাওয়ার ছিল, এক্সিকিউটিভ পাওয়ার ছিল, পলিটিক্যাল পাওয়ার ছিল, সমস্ত পাওয়ার কী করা হয়? ট্রান্সফার করা হয়। কার হাতে? ব্রিটিশ ক্রাউনের হাতে, অর্থাৎ হস্তান্তরণ করা হয় ফ্রম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু ব্রিটিশ ক্রাউন through Government of India Act 1858. The powers of the British Crown were to be exercised by the Secretary of State for India. That's why the Secretary of State was a member of the British Cabinet and was assisted by the Council of India, having 15 of its members. পাওয়ার অফ দ্য ব্রিটিশ ক্রাউন, যেটা ব্রিটিশ ক্রাউনের যে শক্তি সেটাকে এক্সারসাইজ করবে কে? সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। দ্যাটস ওয়াই, সেই কারণেই সেক্রেটারি অফ স্টেট ওয়াজ এ মেম্বার অফ দ্য ব্রিটিশ ক্যাবিনেট। সেক্রেটারি অফ দ্য স্টেট হবে সরাসরি ব্রিটিশ ক্যাবিনেটের মেম্বার, অর্থাৎ ব্রিটিশ ক্যাবিনেটের সদস্য, এবং ওয়াজ অ্যাসিস্টেড বাই দ্য কাউন্সিল অফ ইন্ডিয়া। কাউন্সিল অফ ইন্ডিয়া সেক্রেটারি অফ স্টেটকে অ্যাসিস্ট করবে, এবং কাউন্সিল অফ ইন্ডিয়াতে থাকবে 15 জন সদস্য। দ্য সেক্রেটারি অফ স্টেট ওয়াজ ভেস্টেড উইথ কমপ্লিট অথরিটি অ্যান্ড কন্ট্রোল ওভার দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন
through the Governor General as his agent, and he was responsible solely to the British Parliament. এই যে Secretary of State রয়েছে was vested with complete authority and control over the Indian administration. এই যে Secretary of State-এর উপর কমপ্লিট অথরিটি অ্যান্ড কন্ট্রোল দিয়ে দেওয়া হয় ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের থ্রু দ্য গভর্নর জেনারেল অ্যাজ হিজ এজেন্ট। গভর্নর জেনারেলের উপরে আছে সেক্রেটারি অফ স্টেট। এই সেক্রেটারি অফ স্টেট যা বলবে গভর্নর জেনারেল একটা এজেন্ট মারফত সেই কাজটা করবে, অ্যান্ড গভর্নর জেনারেল কিন্তু রেসপন্সিবল সোললি টু দ্য ব্রিটিশ পার্লিয়ামেন্ট। গভর্নর জেনারেল ব্রিটিশ পার্লিয়ামেন্টের উপর সোললি রেসপন্সিবল। The Governor General was made Viceroy of India. Lord Canning was the first Viceroy of India. গভর্নর জেনারেলের যে পোস্টটা সেটাকে সরিয়ে করে দেওয়া হয় ভাইসরয় অফ ইন্ডিয়া, এবং লর্ড ক্যানিং ছিলেন প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া। লর্ড ক্যানিং, মনে রাখবে, লর্ড ক্যানিং ওয়াজ দ্য ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861। Indian Councils Act 1861, 1861 Indian Councils Act. This act for the first time introduced representative institution in India. Representative institution প্রথম ভারতে আনা হয় এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 দ্বারা। It provided that the Governor General's Executive Council should have some Indians as the non-official members while transacting the legislative business. এই অ্যাক্টের মাধ্যমে বলা হয় যে গভর্নর জেনারেলসের যে এক্সিকিউটিভ কাউন্সিল আছে সেখানে কিছু ইন্ডিয়ানস থাকতে হবে যারা নন অফিসিয়াল মেম্বার হিসেবে কাজ করবে while transacting the legislative powers. যখনই কোনো লেজিসলেটিভ সিদ্ধান্ত না হবে তারা ইন্ডিয়ান যারা মেম্বার আছে তারা নন অফিসিয়াল মেম্বার হিসাবে কাজ করবেন। এটা কিন্তু বলা হয় ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 দ্বারা। In 1862, Lord Canning, the then Viceroy, nominated 3 Indians to his legislative council: the Raja of Benares, the Maharaja of Patiala, and Sir Dinkar Rao. প্রথম তিনজন তাহলে ইন্ডিয়ান সদস্য কারা লেজিসলেটিভ কাউন্সিলে? রাজা অফ বেনারস, মহারাজা অফ পাটিয়ালা, and Sir Dinkar Rao. It initiated the process of decentralization by restoring the legislative powers to the Bombay and Madras presidencies. এটা ইনিশিয়েট করে দ্য প্রসেস অফ ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, বাই রিস্টোরিং দ্য লেজিসলেটিভ পাওয়ার্স টু দ্য বোম্বে অ্যান্ড মাদ্রাস প্রেসিডেন্সি। লেজিসলেটিভ পাওয়ারটাকে ভাগ করে দেওয়া হয় বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সির মধ্যে, অর্থাৎ বন্টন করে দেওয়া হয় মাদ্রাস প্রেসিডেন্সি এবং বোম্বে প্রেসিডেন্সির মধ্যে। দিস পলিসি of legislative devolution resulted in the grant of almost complete internal autonomy to the provinces in 1937. এই যে এই পলিসিটা দিস পলিসি অফ লেজিসলেটিভ ডিভলিউশন, এই লেজিসলেটিভ ডিভলিউশনের যে পলিসিটা সেটা আলটিমেটলি এটার আউটকাম কী বেরোয়? এটার আউটকাম বেরোয় যে দ্য গ্র্যান্ট অফ অলমোস্ট কমপ্লিট ইন্টারনাল অটোনমি টু দ্য প্রভিন্সেস। আস্তে আস্তে কী হয়েছে, আস্তে আস্তে কমপ্লিট যে ইন্টারনাল অটোনমিটা সেটা প্রভিন্সেসের মধ্যেই ভাগ হয়ে যায় 1937। যখনই তুমি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করো তখন যে কমপ্লিট যে সেন্ট্রালের হাতে যে কমপ্লিট অটোনমিটা থাকে, কমপ্লিট যে পাওয়ারটা থাকে, অথরিটিটা থাকে, সেটা অটোমেটিক্যালি ন্যাচারাল প্রসেস, সেটা প্রভিন্সেসের মধ্যেই ভাগ হয়ে যায়। এটাকে ভাগ করাতে হয় না, ভাগ হয়ে যায় অটোমেটিক্যালি। এটা একটা ন্যাচারাল প্রসেস। এবং এটা ঘটেছিল 1937-এ।
মনে থাকবে ইয়ারটা 1937-এ। It also provided for the establishment of new legislative councils for Bengal, northwestern frontier province of Punjab, which were established in 1862, 1866 and 1897 respectively. It also provided for the establishment of new legislative councils for Bengal. নতুন লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হয় বেঙ্গলে, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স অফ পাঞ্জাবে, which were established in 1862, 1866, 80 and 1897 respectively. বোঝা গেল? It empowers the Viceroy to make rules and orders for the more convenient transaction of business in the council. It also gave a recognition to the portfolio system introduced by Lord Canning in 1859. এটা এম্পাওয়ার করে ভাইসরয়কে নিত্য নতুন রুলস অ্যান্ড অর্ডার্স নিয়ে আসতে, লাগু করতে, ফর মোর কনভিনিয়েন্ট ট্রানজ্যাকশন, যাতে ট্রানজ্যাকশন অফ বিজনেসটা আরও কনভিনিয়েন্ট হয়, আরও বেশি করে কনভিনিয়েন্ট হয়। It also gave a recognition to the portfolio system introduced by Lord Canning in 1859. এই পোর্টফোলিও সিস্টেমের রিকগনিশন এটা ইন্ট্রোডিউস করে লর্ড ক্যানিং 1859। এবার আমরা পড়ছি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। The number of additional members in the Governor General's Council was increased by the introduction of this act. The number of additional members যেটা রয়েছে সেটাকে আরও এই গভর্নর জেনারেলের কাউন্সিলের যে মেম্বার রয়েছে সেই মেম্বারদের নম্বর বাড়ানো হয়। এটা আগে ছিল 15 থেকে নম্বর বৃদ্ধি করা হয়। Additional members in provincial legislative assembly were also increased. It increased the functions of legislative councils and entitled them the power of discussing the budget and addressing questions to the executive. বোঝা গেল? ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1909। এবার আমরা বুঝছি, আচ্ছা, ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861 আমরা দেখলাম, 1892 আমরা দেখলাম। এবার আমরা পড়ছি ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1909। In 1909 ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্টে বলা হচ্ছে, দিস অ্যাক্ট ওয়াজ পপুলারলি known as মরলে মিন্টো রিফর্মস। লর্ড মরলে was the then Secretary of State for India. লর্ড মিন্টো ওয়াজ দ্য দেন ভাইসরয় অফ ইন্ডিয়া। সেই সময় এটাকে মরলে মিন্টো রিফর্মসও বলা হয়, কারণ লর্ড মরলে ছিলেন সেই সময় সেক্রেটারি স্টেট ফর ইন্ডিয়া, আর লর্ড মিন্টো ছিলেন সেই সময় ভাইসরয় অফ ইন্ডিয়া। সেই জন্য সেটাকে মরলে মিন্টো রিফর্মসও বলা হয়। It changed the name from Central Legislative Council to the Imperial Legislative Council. সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের নাম পাল্টে এটাকে করে দেওয়া হয় ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। এটাকে এখন ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল হিসাবে গণ্য করা হবে। The maximum number of nominated and elected members of the Legislative Council at the center was increased from 16 to 60, excluding ex officio members. Ex officio মেম্বারদের বাদ দিয়ে কাউন্সিল অফ লেজিসলেটিভ কাউন্সিলের যে মেম্বার সেটাকে বৃদ্ধি করা হয় 16 to 60। 15 থেকে বেড়ে একজন বেড়ে 16 হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892-তে। সেটাকেই 16 থেকে বাড়িয়ে করে দেওয়া হয়েছে 16 to 60, 16 থেকে 60। বোঝা গেল?
এক্সক্লুডিং এক্স অফিসিও মেম্বার্স। এটা এক্স অফিসিও মেম্বারদের এখানে ধরা হয়নি, ঠিক আছে? এক্স অফিসিও যে ইন্ডিয়ান মেম্বাররা ছিল তাদেরকে এখানে ধরা হয়নি। It provided for the first time the association of Indians with the executive councils of the Viceroy and governors. It provided for the first time, এটাকে প্রথমবারের জন্য অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান্স উইথ দ্য এক্সিকিউটিভ কাউন্সিলস অফ দ্য ভাইসরয় অ্যান্ড গভর্নর্স, প্রথমবারের জন্য কিছু এক্সিকিউটিভ পাওয়ার্স দেওয়া হয় এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে, কিছু এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া হয় প্রথমবারের জন্য। সত্যেন্দ্র প্রসাদ সিনহা became the first Indian to join the Viceroy's Executive Council. সত্যেন্দ্র প্রসাদ সিনহা ছিলেন প্রথম প্রথম ভারতীয় যিনি ভাইসরয়ের যে এক্সিকিউটিভ কাউন্সিল আছে সেখানে জয়েন করেছিলেন। হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ ল মেম্বার। ওকে, ইট ইন্ট্রোডিউসড দ্য সিস্টেম অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন ফর মুসলিমস। কমিউনাল রিপ্রেজেন্টেশন তৈরি করা হয় মুসলিমদের জন্য। লর্ড মিন্টো কেম টু বি নোন অ্যাজ দ্য ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট। ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট তৈরি করা হয় লর্ড মিন্টোকে। বোঝা গেল? সুতরাং আজকের জন্য ক্লাস এইটুকুই। ভালো থেকো সবাই। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, ফিডব্যাক জানাও, যাতে আমি ভবিষ্যতে আরও উন্নতি করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ নাইস ডে।